নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 10, হুড়হুড়িতে আহত কয়েকশো, সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা, বললেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বেগম জিয়ার শুভেচ্ছা বিনিময়। নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এবং নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইট। চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁয় রাতভর অভিযানে পুলিশের জালে 63 অস্ত্র মাদক উদ্ধার। জনপদের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। নজিরবিহীন ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী সহ সারা দেশ। শক্তিশালী ভূমিকম্পে পুরান ঢাকায় দেয়াল ধসে প্রাণ হারিয়েছেন 3 জন। এছাড়া মুগদায় নির্মাণাধীন ভবনের রেলিং ধসে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এদিকে ঢাকার বাইরে মারা গেছেন আরও 6 জন। বিভিন্ন স্থানে হেলে পড়েছে ভবন, আতঙ্কে লাফিয়ে পড়ে এবং হুড়হুড়িতে আহত হয়েছেন কয়েকশো। শুক্রবার সকাল 10টা 38 মিনিট হঠাৎ কেঁপে ওঠে পুরো দেশ। রাজধানী সহ বিভিন্ন স্থানে অনুভূত হয় শক্তিশালী ভূমিকম্প। তীব্র ঝাঁকুনিতে পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে একটি ভবনের সানসেট ভেঙে পড়ে রক্তাক্ত হন 3 জন পথচারী। স্থানীয়রা তাদের মিডফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দৌড়ে বেরিয়েছি আমরা, অনেক ভয় পেয়েছি আমরা। যদি আজকে স্কুল না থাকতো তাহলে এখানে অনেক বাচ্চারা ভয়ে ওইখানে হয়তো স্ট্রোক করতো। এই পর্যন্ত 20 পেশেন্ট আসছে এবং 3 জন ব্রড ডেড পেশেন্ট আসছে। তার মধ্যে আমাদের এই সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট, 2য় বছর ছাত্র রাফিউল ইসলাম। এই ঘটনায় উৎসুক জনতা ভিড় করেন ঘটনাস্থলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস। ভূমিকম্পের কারণে সাথে রেলিংটা পথচারীর গায়ের উপর পড়ে, যার কারণে আন্দাজ পড়ে উপস্থিত সাধারণ জনগণ তাদের ভাষ্যমতে 3 জন লোক সাধারণত এফেক্টেড হয় এবং উপস্থিত সাধারণ জনগণ তাদেরকে উদ্ধার করে দ্রুত মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। শুধু বংশালে নয়, রাজধানীর খিলগাঁও, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রভাবে বেশ কিছু ভবন হেলে পড়ে। এর আগে এত বড় ভূমিকম্প দেখেননি বলে জানান বাসিন্দারা। এত বড় ভূমিকম্প আমি দেখি নাই। এটা এত বড় ভূমিকম্প আমি অনেক অনুভব হচ্ছে। আমার বাসায় তো কান্না রোল পড়ে গেছে। অনেকে লাভ দিছে, 5 থেকে 6 জনের মতো। সবাই ঢাকা মেডিকেল, আমরা সবাই তাদের সহযোগিতা করে স্টাফরা সবাই ঢাকা মেডিকেলে। এদিকে ভূমিকম্পে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালের সংযোগ সড়কের উপরের ছাউনির 8টি কংক্রিটের বিমের পোলেস্তারা খসে পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে ও তড়িঘড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তাদের আনা হয়েছে ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে। এই 2 হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা পরিদর্শনে যান স্বাস্থ্য উপদেষ্টা। বলেন, আহতদের সুস্থ হতে সব ধরনের সহযোগিতা করবে সরকার। সরকারি খরচে তাদের যাবতীয় চিকিৎসা যেন ভালোভাবে চিকিৎসাটা হয়, তো সেই মেসেজটা আমরা সবাইকে দিয়েছি। যে কোনো দুর্যোগে সরকারকে এই দায়িত্বটা, হাসপাতালগুলিকে এই দায়িত্বটা পালন করতে হবে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল ও মাধবদীর মাঝামাঝি এলাকায়। মাত্রা ছিল 5.7। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয় এ ভূমিকম্প। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে আহত অনেকে চিকিৎসা নিতে ভিড় করছেন রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আজকে বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পে কিন্তু দেশব্যাপী একটি ক্ষয়ক্ষতির পরিমাণ চোখে পড়ার মতো। আমরা হসপিটালে রয়েছি। এখন পর্যন্ত যতদূর জানি যে পুরো দেশে প্রায় 2 শতাধিক আহত হয়েছে, 10 জন নিহতর সংবাদ আমরা পেয়েছি, যার রাজধানীতে 6 জন এবং ঢাকার বাইরে 4 জন। এই মুহূর্তে আমি রয়েছি পঙ্গু হাসপাতালে। এখানে আমরা দেখেছি যে ঠিক ভূমিকম্পের পরপর থেকেই শুরু করে এখন পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে 114
জন 114 জন রোগী এই পঙ্গু হসপিটাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং এখনও ভর্তি রয়েছে 19 জন। এবং যারাই এই পঙ্গুতে চিকিৎসা নিতে আসছেন আমরা দেখেছি সকলেরই পা, 2 পা, 1 পা, হাত ভাঙা। এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যখন ভূমিকম্প হয়, আপনারা জানেন 5.7 মাত্রার ভূমিকম্প, ঠিক তখন প্রচণ্ড ঝাঁকুনিতে সকলে আতঙ্কিত হয়ে পড়েন এবং তারা ভবন থেকে বের হতে যান। তখনই মূলত নানানভাবে তারা দুর্ঘটনার শিকার হন। অনেকে ভবনের 1তলা 2তলা থেকে লাফ দিয়েছেন, তারাও কিন্তু হাত পা ভেঙে এই পঙ্গুতে এসছেন। এখন পর্যন্ত পঙ্গুতে চিকিৎসা নিয়েছেন 115 জনের উপরে, মোট 19 জন এবং ভর্তি রয়েছেন 19 জন। এবং আপনাদের আগেই বলেছিলাম যে পুরো দেশব্যাপী যেই ঝাঁকুনি দিয়েছে তাতে বিভিন্ন জায়গায় ভবন ধস এবং বিভিন্ন আসবাবপত্র পড়ে অনেক কংক্রিট এবং দেয়াল, ভবন ধস বলতে ভবনের যেই সানসিট সেই ধসের কারণে কিন্তু রাজধানীতে 4 জন এবং পুরো দেশে নরসিংদী সহ পুরো দেশে আরও 6 জন, মোট 10 জনের মৃত্যুর সংবাদ আমরা এখন পর্যন্ত পেয়েছি এবং আশঙ্কাজনক বেশ কিছু আহতের সংখ্যা আমরা পেয়েছি। এই পঙ্গুতেই 2 জনের আহতের ব্যাপক আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এমনও আমরা তথ্য পেয়েছি। তো সব মিলে বলা যায় যে আজকের যেই 10:38 যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের মাত্রাটা যাই হোক না কেন, ঝাঁকুনিটা ছিল প্রচণ্ড। তাতে কিন্তু পুরো বাংলাদেশ এবং তথা রাজধানী সহ রাজধানীর আশেপাশে, বিশেষ করে রাজধানী থেকে মাত্র 12 কিলোমিটার দূরে যে নরসিংদী এই যে এলাকা, এখানে ব্যাপক ঝাঁকুনি দেয়। তার ফলে কিন্তু প্রচণ্ড লেভেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ এখানে আহত হয়ে বা পা ভেঙে এসছেন। শুধুমাত্র ভবন থেকে বের হয়ে নিরাপদ স্থানে যাওয়ার ক্ষেত্রে পদদলিত হয়ে অনেকে আহত হয়ে এই হসপিটালে আসেন। এখন পর্যন্ত অনেকে আসছেন। তো সব মিলিয়ে পঙ্গু হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। ভূমিকম্পে আহতরা রাজধানী পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আর সেখান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। এদিকে রাজধানীর বাইরেও শক্তিশালী ভূমিকম্পে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নরসিংদীতে মারা গেছেন 5 জন, নারায়ণগঞ্জে দেয়ালচাপায় এক শিশু নিহত হয়েছে, গুরুতর আহত হয়েছেন মা। বিভিন্ন জেলায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন 2 শতাধিক শ্রমিক। ভূমিকম্পে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্ত হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। .7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল সারা দেশ। শুক্রবার সকালে হঠাৎ কেঁপে ওঠে উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী সহ আশপাশের বিভিন্ন জেলা। প্রথমবার এমন তীব্র ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে বাসাবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। ভূমিকম্পে নরসিংদীতে বেশ কয়েকটি ভবন ও ঘরবাড়িতে ফাটল দেখা দেয়। এ সময় দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধ নিহত হন। জেলার বিভিন্ন স্থানে ভবন থেকে নামার সময় হুড়োহুড়িতে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। এদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে 8 বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভবনেও দেখা দেয় ফাটল। যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবস্টেশন থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমি আমার লাইফে এরকম ভূমিকম্প কখনো দেখিনি। রানিং অবস্থায় ছিলাম, গাড়ি আমার ঝাঁকি মারছিল। 57 জন ভূমিকম্পের কারণে চিকিৎসা নিয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার জাহানারা বেগম তার 1 বছর বয়সী মেয়ে আয়েশাকে নিয়ে হেঁটে ভুলতা গাউছিয়া এলাকার দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্পে একটি টিনশেড বাড়ির ইটের দেওয়াল ধসে চাপা পড়েন মা মেয়ে। আশপাশের লোকজন দেয়ালের নিচ থেকে শিশু আয়েশার মরদেহ সহ আহত মা জাহানারা বেগম ও আরেক নারীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এছাড়া মুসুরি, কাঞ্চন, হাটাবো বাজার ও বড়পা সহ বিভিন্ন এলাকায় দেয়াল ধসে পড়ে। ফাটল দেখা দেয় বাসাবাড়ির ভবনেও। আহত হয়েছেন বেশ কয়েকজন। তো ওরা আসতেছিল এদিক দিয়ে, দেওয়ালটা ধসে, যখন ভূমিকম্প দেওয়ালটা ধসে পড়ে যায়, ইনস্ট্যান্ট তার মগজ বের হয়ে সেই ইনস্ট্যান্ট ডেড। প্রাচীরের মধ্যে কোনো ধরনের আস্তর ছিল না, একই সাথে লিন্টন যেটাকে আমরা বলি রডের কোনো কাজও ছিল না এটার মধ্যে, এই কারণে এটি পড়ে গেছে। গাজীপুরেও আতঙ্কে বেশ কয়েকটি কারখানার কর্মীরা বাইরে বের হয়ে আসার সময় পদদলিত হয়ে শতাধিক শ্রমিক আহত হন। বিল্ডিংটা কাঁপে উঠলো, সবাই তো আতঙ্কিত হয়ে গেছে। ফায়ার অ্যালার্ম বাজছে, ওটা নিয়েই আমরা নিচে নামছি। গেট খুলে নাই, না খোলার কারণে
আপনার মহিলারা যারা সব নামছে তারা সব চাপাতে পড়ে গেছে। কুমিল্লা ইপিজেডে প্যানিক অ্যাটাক ও ভয়ে অজ্ঞান হয়ে পড়েন বহু শ্রমিক। দৌড়ে বের হতে গিয়ে আহত হন 5 জন। তাদের মধ্যে 50 জনকে কুমিল্লা ইপিজেডের বেবজা হাসপাতাল এবং 30 জনকে কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মাগুরার শ্রীপুরে আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে 20 গার্মেন্টস কর্মী আহত হন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কম্পনের কারণে শেরেবাংলা ফজলুল হক হলে ফাটল ধরেছে বলে দাবি শিক্ষার্থীদের। ভূমিকম্পের পরপরই নিরাপত্তা ঝুঁকির জন্য প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রংপুর, ফেনী, খুলনা, ঝালকাঠি, চাঁদপুর, যশোর, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা। সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে এবারের ভোটকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয় সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি বেগম জিয়ার সঙ্গে একান্তে বৈঠক করেন ডক্টর ইউনূস। সশস্ত্র বাহিনীর দিবসে বিকেল 4:30টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পুরো সেনাকুঞ্জে তখন তৈরি হয় উৎসব মুখর পরিবেশের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়াকে স্বাগত জানান। কুশল বিনিময়ের পাশাপাশি বেশ কিছুক্ষণ একান্ত আলাপ করেন তারা। খোঁজ খবর নেন বেগম জিয়ার শারীরিক অবস্থার। এদিন সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান যেন রাজনীতিকদের মিলন মেলায় পরিণত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, আমির খসরু সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ শতাধিক রাজনীতিক মেতে ওঠেন খোশ গল্পে, সারেন রাজনৈতিক শলা পরামর্শ। এর আগে বিকেল 4টার দিকে সেনাকুঞ্জে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আমন্ত্রিত অতিথিদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে বেজে ওঠে জাতীয় সঙ্গীত। পরে ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দেশ গঠন বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন। বলেন চলমান রাষ্ট্র সংস্কারেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী। 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনী সঠিক ভূমিকা পালন করবে বলেও আশা তার। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব মুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সেনাবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। এর আয়োজনে নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে আওয়ামী লীগ পুরনো কায়দায় আবারও আগুন সন্ত্রাসে নেমেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। যাদের 94-95 কথা মনে আছে, তাদের মনে থাকার কথা শেরাটন হোটেলের সামনে দ্বিতল 2 তলা বিআরটিসির বাসের মধ্যে গান পাউডার দিয়ে 11 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল 174 দিন হরতাল করে। সেই সময়কার যারা করেছিল তারাই দেখেন আজকে বিচারের রায় হবে, সেটার আগে এবং পরে বিভিন্নভাবে দেশের মধ্যে বিশৃঙ্খলা উশৃঙ্খলা এবং সেই পুরনো কায়দায় আগুন সন্ত্রাসকে আবার তারা মাঠে নেমেছে। সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে।
পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে খুলনার ডুমুরিয়ার শাহপুরে ছাত্র গণজামায়াতে কথা বলেন তিনি। ভোট কেন্দ্র দখল করে দিনের ভোট রাতে করলে কি পরিণতি হয় দেখেছেন না? প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বায়তুল মোকাররমের খতিবকেও পালা যেতে হয়েছে। ফলে ওসি, ডিসি, এসপি এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররাও এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে রাজশাহী বিভাগে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ফার্স্ট লাইটে 63 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী রেঞ্জ পুলিশের 2 জন অতিরিক্ত ডিআইজির নেতৃত্বে 4টি দলে বিভক্ত হয়ে 2 শতাধিক পুলিশ অভিযান চালায়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত চলা অভিযানে চাঁপাইনবাবগঞ্জ থেকে 41 জন ও নওগাঁ থেকে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে 8 জন চিহ্নিত ডাকাত ও বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী রয়েছেন। উদ্ধার করা হয় 10টি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। পুলিশ জানায় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অপরাধ দমনে পর্যায়ক্রমে পুরো বিভাগে এ অভিযান চলমান থাকবে। দেখছেন জনপদের সময়। নারায়ণগঞ্জে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলির বেশিরভাগ উদ্ধার হয়নি এখনও। নির্বাচন সামনে রেখে বাড়ছে উদ্বেগ। 2024-এর জুলাই বিপ্লবের পর নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও পুলিশ লাইন্স থেকে 153টি আগ্নেয়াস্ত্র, 8,900 গুলি এবং 117টি ম্যাগাজিন লুট হয়েছে। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি 41টি অস্ত্র, 7,500 গুলি এবং 49টি ম্যাগাজিন। আগামী জাতীয় নির্বাচনে অস্ত্রগুলোর অপব্যবহার ও নাশকতা সৃষ্টির আশঙ্কা করছেন ভোটার ও বিভিন্ন দলের প্রার্থীরা। তবে লুট হওয়া অস্ত্র উদ্ধারে তৎপরতার কথা জানায় পুলিশ প্রশাসন। দেখছেন জনপদের সময়। ডলার সংকট, এলসি জটিলতা কমায় বেড়েছে গাড়ি আমদানি। নির্বাচন সামনে রেখে বেশি আসছে রিকন্ডিশনড গাড়ি। অর্থবছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দরে খালাস 3,500। সাক্ষাৎ টিভির ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য মতে চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে শুধুমাত্র চট্টগ্রাম বন্দরে 9টি বিশেষায়িত জাহাজে আসা 3,504টি গাড়ি খালাস করা হয়েছে। আর এক্ষেত্রে রাজস্ব আদায় হয়েছে 870 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনা আমরা এই বছর প্রায় 400 গাড়ি আমদানি বেশি হয়েছে এবং রাজস্ব 60 কোটি টাকা বেশি হয়েছে। আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরকে অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলো। হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সে প্রবণতা অনেকটা কমে এসেছে। এ পর্যন্ত আমাদের যে গাড়ি আছে এখানে প্রায় 867 ইউনিটের মতো গাড়ি আছে আমাদের। সেই গাড়িগুলোর মধ্যে 100টা গাড়ি আছে যেটা 30 দিন অতিবাহিত হয়ে গেছে অকশনের জন্য। আরও প্রায় 600-র উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে, 30 দিন অতিক্রান্ত এখনো হয়নি। ডলার সংকট কেটে যাওয়ার পাশাপাশি এড়ানো যাচ্ছে এলসি খোলার জটিলতা, আর তাই বেড়েছে গাড়ি আমদানি। তার সাথে নতুন করে যুক্ত হচ্ছে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে পড়া রাজনৈতিক অঙ্গনও সচল হতে শুরু করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, আর সব মিলিয়ে বাংলাদেশে গাড়ি বেচাকেনা বাড়ছে, এমনটি বলছেন বারবিডার নেতারা। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামে রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে পুরো দমে। গাড়ি আমদানি কিছুটা বাড়লেও সেটা কিন্তু নির্বাচনকে সামনে রেখে বা দেশের স্থিতিশীল অবস্থা যদি আসে তখন কিছু গাড়ি বিক্রি হবে মনে করতেছে অনেকে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি এটা জাস্ট পরিসংখ্যান, আমাদের বেচা কেনার অবস্থা খুবই খারাপ। গাড়ি বন্দর থেকে খালাস হওয়া মানে বেচা কেনা বেশি হওয়া না, সত্যিকার অর্থে বেচা কেনা এখনো নির্বাচনী বেচা কেনা কিংবা লোকালি বেচা কেনা এখন ওরকম লাগেনি। চট্টগ্রাম এবং মোংলা বন্দরে বছরে 15 থেকে 20,000 গাড়ি খালাস হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। নজিরবিহীন ঝাঁকুনিতে দেশ জুড়ে আতঙ্ক, শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত 10, হুড়োহুড়িতে আহত কয়েকশো, সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার।
নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা, বললেন প্রধান উপদেষ্টা। সেনাকুঞ্জে রাজনীতিকদের মিলন মেলা, হাস্যোজ্জ্বল চেহারায় বেগম জিয়ার শুভেচ্ছা বিনিময়। এবং নির্বাচন বানচালে পুরানো কায়দায় মাঠে নেমেছে পতিত আওয়ামী লীগ, অভিযোগ বিএনপির। এবার ভোট ডাকাতির চেষ্টা হলে কঠিন পরিণতির হুঁশিয়ারি জামায়াতের। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। তামিম, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।